কোন সমতলে একটি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য আমরা লেখচিত্র করতে জন্য এগিয়ে যাব। ক্লাস 9 এর আমরা আজকে লেখচিত্র অঙ্কন। লেখচিত্র দেখো, এটা একটা সমতল। এই সমতলে এইরকম জায়গাটা বিন্দু আছে। এই বিন্দুটার অবস্থান ঠিক কোথায় আছে সেটা নির্ণয় করার জন্য কি করব, কোন সমতলে কোন সমতলে একটি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য সমতলে অবস্থিত একটি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য কি করা হয়, দুটি পরস্পর লম্বচ্ছেদী সরল রেখার সাহায্য নেওয়া হয়। সরল রেখার সাহায্য নেওয়া হয়। কোন সমতলে একটি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য, গ্রাফ পেপারে লেখা দরকার নাই, এমনি সাদা কাগজে লেখো। কোন সমতলে একটি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য দুটি পরস্পর লম্বচ্ছেদী যেরকম এই অনুভূমিক যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা একটা অনুভূমিক লাইন, এটাকে এক্স ও এক্স ড্যাশ, আর একটা উলম্ব লাইন ওয়াই ও ওয়াই ড্যাশ, যদি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার সাহায্য নেওয়া হয়। অনুভূমিকভাবে অবস্থিত অনুভূমিক ভাবে থাকা এক্স ও এক্স ড্যাশ সরল রেখাটিকে বলা হয় এক্স অক্ষ। অনুভূমিক ভাবে থাকা এই যে সরল রেখাটা আছে অনুভূমিক মানে মাটির সমান্তরালে, তাকে আমরা এক্স অক্ষ বলবো। উলম্ব ভাবে থাকা ওয়াই ও ওয়াই ড্যাশ সরল রেখাটিকে বলা হয় ওয়াই অক্ষ। উলম্ব ভাবে থাকা ওয়াই ও ওয়াই ড্যাশ, এই লাইনটা ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে বলা হয় কি ওয়াই অক্ষ। এটা ওয়াই অক্ষ। দেখো, এই এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যবর্তী কি 90 ডিগ্রি কোণ, কারণ পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার কথা লেখা আছে। এবার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটো পরস্পরকে ছেদ করেছে, যেখানে এই বিন্দুটার নাম হচ্ছে কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরকে যেখানে ছেদ করে, এই ছেদ বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। এই ছেদ বিন্দুটার নাম হচ্ছে কি মূল বিন্দু, মূল বিন্দু। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে বলা হয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে বলা হয় কি মূল বিন্দু। এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে বলা হয় মূল বিন্দু। এটুকু মুখস্থ করে খাতায় লেখো। তাহলে সমতলে অবস্থিত কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার সাহায্য নেওয়া হয়। এটা একটা বোর্ডে একটা সমতল, তোমার গ্রাফ পাতাটা সমতল।
তাহলে এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, এর অবস্থা নির্ণয় করার জন্য কি করা হবে, দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার সাহায্য নেওয়া হয়। এদের মধ্যে একটি সরলরেখা লম্বভাবে আছে আর একটা অনুভূমিকভাবে আছে। আমার এখানে যেটা আঁকা আছে তাতে এই এক্স ও এক্স ড্যাশ যে লাইনটা আছে মাটির সমান্তরালে আছে। তোমার খাতাটা যদি একটু খারাপভাবে ধরো তাহলে পরে এইরকম দেখতে হয়ে যাবে। তাহলে এই যেটা অনুভূমিকভাবে যে লাইনটা আছে সেটাকে এক্স অক্ষ বলা হয়, আর উল্লম্বভাবে যেটা আছে তাকে ওয়াই অক্ষ বলা হয়। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের এই ছেদ বিন্দুকে বলা হয় মূল বিন্দু। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে মূল বিন্দু বলা হয়। এবার দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি করে একটি সমতলকে চারটি খণ্ডে ভাগ করে বা চারটি অঞ্চলে ভাগ করে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একটা সমতলকে কি করে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একটি সমতলকে চারটি অঞ্চলে বিভক্ত করে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি করে একটি সমতলকে চারটি অঞ্চলে বিভক্ত করে। প্রতিটি অঞ্চলকে বলে পাত। এক্স ও ওয়াই কৌণিক অঞ্চলটিকে বলা হয় প্রথম পাত। ব্যাপারটা কোনটা, এই যে জায়গাটা এক্স ও ওয়াই এই জায়গাটাকে বলে প্রথম পাত। এটা যে প্রথম পাত এক্স ও ওয়াই কৌণিক অঞ্চল, এই জায়গাটাকে বলা হয় প্রথম পাত হচ্ছে। তারপরে কি এক্স ড্যাশ ও ওয়াই কৌণিক অঞ্চলকে বলা হয় দ্বিতীয় পাত। কোন অংশটা নজর পড়ে রাখতে ভালো হতো, নজর পড়ে এই যে জায়গাটা আছে এটা একটা কৌণিক অঞ্চল, এই জায়গাটার নাম হচ্ছে দ্বিতীয় পাত। এক্স ড্যাশ ও ওয়াই কৌণিক অঞ্চলকে দ্বিতীয় পাত। তারপরে এই যে জায়গাটা যেটা কাটা কাটা দিয়ে বোঝাচ্ছি এটা একটা কৌণিক অঞ্চল, তো এই অঞ্চলটাকে বলা হয় কি তৃতীয় পাত। এটার নাম কি এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ কৌণিক অঞ্চলকে বলে মধ্যাহ্ন শিখ। কৌণিক অঞ্চলকে বলা হয় এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ কৌণিক অঞ্চলকে বলা হয় তৃতীয় পাত। আরেকটা বাকি পড়ে আছে কোনটা, এই জায়গাটাকে বলা হবে কি চতুর্থ পাত। নাম কি এক্স ও ওয়াই ড্যাশ কৌণিক অঞ্চলকে বলা হয় চতুর্থ পাত। এটুকু খাতা তোলো। কোন জায়গাগুলো কি বলে, এক্স অক্ষ ওয়াই অক্ষ তো বুঝেছি আমরা। এবার মূল বিন্দু থেকে
মূল বিন্দু থেকে ও এক্স বরাবর যে কোনো বিন্দুর দূরত্ব কি ধনাত্মক মূল বিন্দু থেকে ও এক্স এইদিকে মনে কর এখান থেকে এক ঘর দু ঘর এলাম, এই বিন্দুটা এটা মনে করো এ, তাহলে এই যে ও এ এই দূরত্বটা কত? ও এ এই রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে +2 একক, ও এ রেখাংশের দৈর্ঘ্য কত? +2 একক। এদিকে 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই যে বিন্দুটা আছে এটা মনে করো বি বিন্দু, এটা ক ঘর দূরে আছে মূল বিন্দু থেকে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে ও বি এই ও বি দূরত্বটা কত? +5 একক ও এক্স বরাবর। এখানে একটা বিন্দু মনে করো এখানে আছে, এই বিন্দুটা কত ঘর দূরে আছে? এটা মনে করো সি বিন্দু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ঘর দূরে সি আছে, তাহলে ও সি এই দূরত্বটা কত? +12 একক। মূল বিন্দু থেকে ও এক্স বরাবর যে কোনো বিন্দু দূরত্ব ধনাত্মক, বুঝছে? ডান দিকে মূল বিন্দু থেকে ও এক্স ড্যাশ বরাবর যে কোনো বিন্দুর দূরত্ব ঋণাত্মক ব্যাপারটা যেরকম মনে করো এখানে একটা বিন্দু আছে মনে করো এম, এই এম বিন্দুটা মূল বিন্দু ও এক্স ড্যাশ বরাবর কখন বাদিকে আছে? এখানে একটা পা ফেলার পরে এক বলবো, এখানে এক, এটা মূল বিন্দু 1 2 3 ঘর এইটুকুনটা, এটার নাম কত? ও এম। এই দূরত্বটা কত হবে? -3 একক। বাদিকের দূরত্ব ঋণাত্মক। ধরো এইখানটা বিন্দুটা আছে এন, ক ঘর দূরে আছে? 3 ঘর 4 5 6 7 8 ঘর, তাহলে ও এনটা কত হবে? এটা -8 একক। মূল বিন্দুর বাদিকে যদি আমি যাই এক্স অক্ষ বরাবর ওটা ঋণাত্মক দূরত্ব, ডান দিকে গেলে ধনাত্মক। আবার মূল বিন্দু থেকে ও ওয়াই বরাবর যে কোনো বিন্দুর দূরত্ব ধনাত্মক উপরের দিকে ওয়াই বরাবর যে কোনো দূরত্ব ধনাত্মক। মনে করো এইখানে বিন্দুটা আছে, এটা মনে করো টি বিন্দু আছে, টি কত ঘর উপরে আছে? 1 2 3 4 ঘর, তাহলে ও টি এই দূরত্বটা কত? 4 একক, +4 একক। মূল বিন্দু থেকে ও ওয়াই বরাবর যে কোনো দূরত্ব ধনাত্মক। মনে করো এইখানে বিন্দুটা আছে এইরকম জায়গায়, এটা টি এস কত ঘর দূরে আছে? এটা 4 5 6 7 8 9 10 ঘর, তাহলে ও এস কত হবে? এখানে ও এস হচ্ছে 10 একক, +10। মূল বিন্দু থেকে ও ওয়াই বরাবর উপরের দিকে, ও ওয়াই মানে ওয়াই অক্ষের উপরের দিকে যে কোনো বিন্দু দূরত্ব ধনাত্মক। আর মূল বিন্দু থেকে কি করা হবে? ও ওয়াই ড্যাশ বরাবর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে ও ওয়াই ড্যাশ বরাবর যে কোনো বিন্দু দূরত্ব কি হবে? ঋণাত্মক।
যেন এখানে একটা বিন্দু আছে কে, এই যে কে বিন্দুটা ও ওয়াইডের বরাবর আছে, ক ঘর নিচে আছে, এক ঘর, দু ঘর, তিন ঘর, মানে এইটুকুনটা। এই দূরত্বটা কত, ওকেটা কত, ওকে এই দূরত্বটা কত হবে, -3 একক। বুঝা গেছে? যদি মনে কর এইখানে হতো, এটা কে এল মনে করো, এই যে ও ও এল, এই দূরত্বটা কত হতো, ও এলটা -6, 6 নিচে আছে। এবার দেখো সমতলে আমার লেখচিত্রের মূল ব্যাপারটা কি, সমতলে কোন একটি বিন্দুর অবস্থান বোঝানোর জন্য দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার সাহায্য নাও। সেটা এরকম, মনে করো সেই বিন্দুটা এইরকম জায়গায় আছে, এই বিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে হবে। ধরি ধরি সমতলে 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 পি বিন্দুটি অবস্থিত, পি বিন্দুটি অবস্থিত। যদি পি বিন্দুটি অবস্থিত হয় তাহলে এর অবস্থান নির্ণয় করার জন্য কি করব, পি বিন্দু থেকে ধরি সমতলে পি বিন্দুটি প্রথম পাদে অবস্থিত, এভাবে লিখি, সমতলে পি বিন্দুটি প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত। বেশ, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি এম লম্ব টানি। এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে পি এম লম্ব টানছি, পি এম লম্ব টানলাম। এখানে আমি যেটা করেছি, আমার এই বোর্ডে দেখো তো ও এম, এই দূরত্বটা কত, ও এম, এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছ ঘর, সাত ঘর, 8 ঘর, এই ও এম এই দূরত্বটা কত হলো, +8 একক। সমর্থন পাবো এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, এদিকে হচ্ছে ধনাত্মক দিক, ডান দিকে ধনাত্মক দিক, বাঁ দিকে ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের উপরের দিকে ধনাত্মক, নিচের দিকে ঋণাত্মক। তাহলে ও এমটা 8 একক। আর এমপি উপরের দিকটা কয় ঘর উপরে আছে, এই পি বিন্দুটা 1 2 3 4 5 6 ঘর উপরে, ওয়াই অক্ষে ধনাত্মক দিকে 6 ঘর উপরে আছে, তাহলে +6 একক। মানে ও এমটা ওয়াই ওয়াই বরাবর উপরের দিকে উঠছে, উপরের দিকে ধনাত্মক, নিচে নামলে ঋণাত্মক হতো, এটা +6। অতএব আমরা বলবো পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক 8,6। এখানে কোনো চিহ্ন সামনে দেওয়া নেই, মানে যোগ চিহ্ন আছে, প্লাস। পি বিন্দুর স্থানাঙ্ক কত, 8,6। এখানে পি বিন্দুর স্থানাঙ্ক 8,6। যদি বিন্দুটা এইরকম জায়গায় হতো তখন কি, যদি মনে করি এখানে এখানে কিউ বিন্দু এখানে আসতো, তখন স্থানাঙ্কটা কত হতো, এখানে 2 ঘর উপরের দিকে আছে আর এখানে মূল বিন্দু 3 ঘর, 1 2 3 ঘর, তখন এটা 3,2 হতো। ঠিক আছে? তাহলে পি বিন্দুর অবস্থান 8,6। 8কে বলা হয় পি বিন্দুর ভুজ, পি বিন্দুর ভুজ। 8টাকে বলা হয়, প্রথম সংখ্যাটাকে বলে পি বিন্দুর ভুজ। আর 6কে বলা হয় পি বিন্দুর কোটি, কয়কার টয় হস্যি, পি বিন্দুর কোটি। হচ্ছে লেখা গেছে।
দেখো সব কাগজে এই বিন্দুগুলো বসানোর কথা বলা আছে। এখানে একটা জিনিস পড়ে নাও, এ কমা বি বিন্দুর কোন বিন্দু স্থানাঙ্ক বোঝানোর জন্য, অবস্থান বোঝানোর জন্য প্রথম ব্র্যাকেটের মধ্যে দুটো মূলদ সংখ্যা বসাতে হবে। এত বিন্দুর এ কে বলা হয়, প্রথম সংখ্যাটাকে বলা হয় এ কমা বি বিন্দুর ভুজ, আর দ্বিতীয় সংখ্যাটাকে বলা হয় কোটি, এ কমা বি বিন্দুর কোটি। আমাকে ছক কাগজে 3 শূন্য বসাতে হবে। এখানে এই যে 3,0 যে কথাটা আছে, এখানে 3 মানে +3,0। এই প্রথম সংখ্যাটা ভুজ, প্রথম সংখ্যাটা এই প্রথম সংখ্যাটা +3 মানে মূল বিন্দু। তো এটা আমি মূল বিন্দু থেকে x অক্ষ ধনাত্মক দিকে 3 ঘর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর। আমি যে পুটকিগুলো দিলাম তুমি দেবে না, এটা পুটকিগুলো দেবে না এখানে। তাহলে কি করবে, এইরকম তাহলে করবে। এটা মূল বিন্দু আছে 1 2 3 মানে যেখানে থামবো সেখানে, হ্যাঁ এখানে এক চোখ, এখানে পেনটা এখানে উপরে থাকবে 1 2 3 3 ঘর যাওয়ার পরে ওখানেই গোল্লাটা পাকিয়ে দেবো। এখানে একটা ছোট্ট করে বৃত্ত আঁকবো। কেন, কোটির মান 0 আছে, উপরের দিকে যাবে না, উপরের দিকে উঠবো না। এটা এইখানে লিখবো 3,0। আমার সঙ্গে সঙ্গে এটা মূল বিন্দু থেকে 3 ঘর যাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘরে গিয়ে ওখানে একটা বৃত্ত বানাবো। আর বৃত্তের কেন্দ্রটাকে একটা বিন্দু দিয়ে রাখবো, আর ওই বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, সেখান থেকে ছোট্ট করে বৃত্ত বানাবো। ওটা এই বিন্দুটা কত বোঝাবে, 3,0। তারপরে কত আছে 8,0। কত হবে 8,0? অমিত কোথায় হবে 8,0? 8,0 মানে ধনাত্মক দিকে 8 ঘর যাব। এই পর্যন্ত 3 ঘর ছিল, 3 4 5 6 7 8, 8 ঘর গিয়ে ওখানেই গোল্লা পাকাবো 8,0। এখন এখানে যাওয়া যাবে না, আমি যাবো, আমি গাছ প্রথমে কত আছে 0,5। 0,5 মানে ভুজের মান 0। ভুজের মান 0 হলে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর ডান দিকেও যাব না বাঁ দিকেও যাব না। ভুজের মান যখন 0, আমার বিন্দুটা কত 0,5, 0,5 মানে ভুজ 0। ভুজ যদি 0 হয় মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর ধনাত্মক দিকেও যাব না, কিন্তু কোটির মান 5 +5, উপরের দিকে 5 ঘর উঠবো। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এখানে গোল্লা পাকাবো। এটা 0,5। এই তোর মাথায় ঢুকছে, সঙ্গে সঙ্গে করবি। 0,5 মূল বিন্দু থেকে উপরের দিকে 5 ঘর। 0,10 0,10 0 ভুজ 0, তাহলে মূল বিন্দুর বাঁ দিকেও যাব না ডান দিকে, x অক্ষর বাঁ দিকেও যাব না ডান দিকেও যাব না। কোটির মান 10, 10 ঘর উপরে উঠবো। এই পর্যন্ত 5 ঘর ছিল, 6 7 8 9 10, এই বিন্দুটা এখানে কত 0,10। বুঝা গেছে? নজর পড়ে আগে যে যা হয়েছে এখন সঙ্গে তাল মেলাও। এটা 0 - 3 সৌভিক, 0 - 3 কি করব, 0 মানে ভুজ 0, তাহলে কি হবে মূল বিন্দু থেকে x অক্ষ ডান দিকে যাব, বলো যাব না, বাঁ দিকে যাব না, ভুজ 0, কোনো পাই ফেলবো না। কোটির মান -3, নিচের দিকে 3 ঘর আসবো। কোটির মান -3 মানে 3 ঘর। এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, এইখানে যে গোল্লা পাকাবো এখানে এটা 0 - 3। বোঝা গেছে? এবার 0 - 7 কি করবো, স্যার -7 ঘর বলে -7 ঘর নিচে আসবো, 3 ঘর 4 5 6 7, এটা 0 - 7। বেশ, এখানে 8,6 রজত, 8,6 কি করব, ধনাত্মক দিকে প্রথমে 8 ঘর যাব, যাওয়ার পরে কি করব y অক্ষে ধনাত্মক দিকে 6 ঘর উঠবো, কারণ কোটির মান 6 আছে।
ভুজের মান 8, এখানে 8 ঘর পর্যন্ত দেখবেন তো, এখানে 8 ঘর, তার 6 ঘর পরে 1 2 3 4 5 6 7, এইখানে 6, এটা তো 6 হলো, এটা কত 8,6। ভুজের মান 8 মানে এখানে 8 মানে ধনাত্মক 8, ডান দিকে গেলাম 8 ঘর, গিয়ে উপরের দিকে উঠলাম 6 ঘর উঠবো, ধনাত্মক হলে উপর দিকে উঠবো, করেছো? সঙ্গে সঙ্গে করতে হবে। এবার সাইন থিটা 3,2 কি করব? ধনাত্মক দিকে 3 ঘর আসলে এখানে আসবো, তারপরে কি করব? 1 2 ঘর, এখানে 2 ঘর, 3,2। শরীফা, শরীফা না সাইন? শরীফা, শরীফা তো সাফিয়া, সাফিয়া বলো -5 -5 মানে ভুজ ঋণাত্মক, কোটি ঋণাত্মক। -5 হলে কি করব বলো? মূল বিন্দুর থেকে x অক্ষের ঋণাত্মক দিকে 5 ঘর আসবো, 1 2 3 4 5, এখানে এলাম, এখানে মাইনাস, ভুজ মাইনাস হওয়ার জন্য মূল বিন্দু থেকে বাঁদিকে 5 ঘর এলাম, আসার পরে কোটির মানও মাইনাস, মাইনাস তো নিচের দিকে, y অক্ষের মান নিচের দিকে ঋণাত্মক, এখান থেকে 5 ঘর নিচে 1 2 3 4 5, এখানে এখানে গোল্লা পাকাবো, এটা -5 -5 -5 অথবা ভুজ ঋণাত্মক, মূলবিন্দু থেকে 5 ঘর বাদিকে যাব, সেখান থেকে আবার ওখানে পৌঁছানোর পরে যেখানে গিয়ে পৌঁছালাম সেখান থেকে নিচের দিকে 5 ঘর খাড় নামবো, হয়েছে? অয়ন, অয়নের তরফ থেকে আওয়াজ হলো -5 -8 কোথায় হবে? প্রথমে মূল বিন্দু থেকে x অক্ষ ঋণাত্মক দিকে 5 ঘর আসবো, এইরকম জায়গায় আসবে, সেখান থেকে 8 ঘর নিচের দিকে যাব, এখানে 5 ঘর আছে, 6 7 8, এই বিন্দুটা হবে -5, -8 মানবো? সায়ন্তন আওয়াজ তোলো, -5, -4 -5, মানে এই দিক থেকে -5, প্রথমে ঋণাত্মক দিকে 5 ঘর, 1 2 3 4 5, আসার পরে কি করব? +4, উপরের দিকে 4 ঘর, 1 2 3 4, ধনাত্মক হলে উপরে যাব, -5 সমান এই লেডিস সাইকেলটা সবার প্রথমে অত ভিতরে ঢোকাবি না, -5, 4, পাইপটা এরপরে কত? -9,2, সাফিয়া -9,2 কোথায় হবে বলো? ভুজ হচ্ছে ঋণাত্মক 9 ঘর, তাহলে মূল বিন্দুর বাঁদিকে 9 ঘর আসবো, কি বললাম? 9 ঘর আসবো, মূল বিন্দুর বাঁদিকে 9 ঘর যদি আসি তাহলে কোথায় হবে মূল বিন্দুর বাঁদিকে 9 ঘর এলে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 7 8 9, এই পর্যন্ত হবে। তারপরে কি? কোটির মান 2 +2, উপর দিকে 2 ঘর যাবো, এইখানে হবে -9,2। যদি কোটি ঋণাত্মক হতো তাহলে নিচের দিকে নামতাম, কোটি ঋণাত্মক হলে নিচের দিকে নামতাম। তো এইগুলো করা হয়নি রে, 8 0, এই যে এই দুটো করা হয়নি, -6 করা হয়নি, -6 কোথায় হবে দেখতো? -6 মাইনাস ইন্দ্রজিৎ, -6 কোথায় হবে? মূলবিন্দু থেকে x অক্ষের ঋণাত্মক দিকে 5 ঘর যাব, এটা ঋণাত্মক দিক, এটা এটা যে ঋণাত্মক দিক, তাহলে এখানে 5 ঘর, এখানে 6 ঘর, গিয়ে যাওয়ার পরে কি করব? কোটির মান কত আছে? 0, তাহলে এখানেই গোল্লা পাকাবো, কোটির মান 0 হলে ওখানে গোল্লা, -6,0 হয়েছে? করছিস না? ছোট ছোট জায়গা, কোথা থেকে ছোট জায়গা হবে? এই তো এই জিনিস তো খাতার মধ্যে থাকবে, সব কাগজে হস্তাক্ষর করে।
তাহলে ছক কাগজে কোনো বিন্দুর অবস্থান বোঝানো বুঝলাম কিরকম ভাবে বোঝাতে হয়। বেশ, এখানে একটা জিনিস তুমি জেনে রাখো, এটা তোমার ছক কাগজ হলো। এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে প্রথম পাদ, এটা তো প্রথম পাদ, প্রথম পাদ, প্রথম পাদে কোন বিন্দুর প্রথম সংখ্যাটা হলো ভুজ, পরেরটা হলো কোটি। কোটি, প্রথমটা ভুজ, পরেরটা কোটি। এখানে প্রথম পাদের ভুজ ধনাত্মক, ভুজ ধনাত্মক, কোটিটাও ধনাত্মক। প্রথম পাদে ভুজ ধনাত্মক, কোটি ধনাত্মক। যখন দ্বিতীয় পাদে যাবো, আমরা যাব দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে কি দেখতে পাচ্ছি? ভুজ ঋণাত্মক কিন্তু কোটিটা ধনাত্মক। যখন তৃতীয় পাদে যাচ্ছি, তৃতীয় পাদে কি দেখতে পাচ্ছি? ভুজ ঋণাত্মক, কোটি ঋণাত্মক, দুটোই ঋণাত্মক। ভুজ ঋণাত্মক, কোটি ঋণাত্মক। যখন চতুর্থ পদে যাব, ভুজটা ধনাত্মক, কোটি ঋণাত্মক। ভুজ ধনাত্মক, কোটি ঋণাত্মক। ঠিক আছে, এবার তোমার ছক কাগজে তোমার 0,0, 5,5 এবং -4,-4 বিন্দুগুলি বসাও। বিন্দুগুলি বসাও ও বিন্দুগুলি যোগ করো। ও বিন্দুগুলি পরস্পর যোগ করো। তুমি কি করো, আবার নতুন করে ছক বানাও। তোমার কাছে গ্রাফ পেপার রয়েছে, যাদের বড় পাতাটা রয়েছে অর্ধেক, ছোট করে যোগ বানা, যোগ চিহ্ন দেব। যাদের বড় পাতার অর্ধেক রয়েছে, ছোট করে যোগ চিহ্ন দেব, যাতে দুখানা গ্রাফ করা যায়। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। যাদের গ্রাফ পেপার একটাই আছে, ছোট করে একটা পাতাতে তোমার এই যদি পাতাটা থাকে, এখানে তো আগের কাজটা হয়ে গেছে, এখানে একটা যোগ চিহ্ন বানাবে, এখানে একটা যোগ চিহ্ন বানাবে এবং এই দাগের উপর দিয়ে দাগগুলো দেবে। এই যে দাগ যেটা আছে, দাগের উপর, মোটা দাগের উপর দিয়ে দাগ দেবে, মোটা দাগের উপর দিয়ে দাগ পাঠাবে। অর্থাৎ ব্যাপারটা এরকম, এই যে মোটা দাগগুলো আছে, এই দাগের উপর দিয়ে দাগ দেবে, এরকম দুখানা যোগ চিহ্ন করে রাখো। হ্যাঁ, দুটো করে রাখ। আগে এটাকে মিলিয়ে নেই। প্রথমে 0 0, 0 মানে ভুজ শূন্য, কোটি শূন্য। ভুজ শূন্য, কোটি শূন্য মানে এই মূল বিন্দুটাকে বোঝাবে। ভুজ শূন্য, কোটি শূন্য মানে মূল বিন্দুকে বোঝাবে। সঙ্গে সঙ্গে করবো এক্ষণে। ভুজ শূন্য, কোটি শূন্য মানে মূল বিন্দুকে বোঝাবে। তারপরে কত? 5,5। এবার চন্দ্রেন্দু 5,5 কোথায় হবে? x অক্ষের দিকে, x অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর যাব। 1 2 3 4 5 দিয়ে y অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর, 1 2 3 4 5 এরকম জায়গায় এখানে বসাবো 5,5। ঠিক আছে, -4, তুই বল সৌভিক,
-4 কোথায় হবে? নিচের দিকে। দারুণ বলেছিস। তো এই ছায়ান্তন -5 -5 -4 বলো। মূল এইরকম নয়, উত্তর এরকম নয়। মূল বিন্দুর বাঁদিকে x অক্ষ বরাবর 4 ঘর যাব। কথাটা মুখস্থ করো। মূল বিন্দুর বাঁদিকে x অক্ষ বরাবর 4 ঘর যাব। কি বললাম? মূল বিন্দুর বাঁদিকে x অক্ষ যাব 1 2 3 4। যাওয়ার পরে কি করব? কোটির মানে -4, নিচের দিকে 4 ঘর নামবো। 1 2 3 4। এটা যে -4 -4 বুঝা গেছে? এরপরে কি লিখেছি? বিন্দুগুলি যোগ কর। বিন্দুগুলো বসানো হয়ে গেছে, এবার যোগ করতে বলছে। যদি আমি এরকম যোগ করি, এরকম লাইন পেয়ে যাব। স্কেল দিয়ে যোগ করবি। এরকম একটা সরলরেখা তৈরি হয়ে যাবে। বিন্দুগুলো যখন যোগ করবো, ওই যে বৃত্তে যে কেন্দ্রটা যেটা আছে, ওই যে কেন্দ্রটা মাঝখানে, ওই কেন্দ্র বরাবর লাইনটা যাবে। তাহলে বিন্দু তিনটি যোগ করলে কি হলো? একটা সরল রেখা তৈরি হলো। এখানে 0,0 5,5 এবং -4, -4 এটা আমার বিন্দুগুলি যোগ করলে বা যোগ করে কি পেলাম? এ বি সরল রেখা পেলাম। বিন্দুগুলি যোগ করে এ বি সরল রেখা পেলাম। স্যার আপনি যে লেখাটা লিখলেন ওটা এখানেই লিখবো? আরে যে কোনো জায়গায় লেখ, তাড়াতাড়ি কর, সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে স্যার। কি লিখলাম আমরা? ছক কাগজে 6 0 0 4 12 -4 বিন্দুগুলি বসিয়ে সরল রেখা দিয়ে যোগ করো। প্রথমে তুমি ছক কাগজে x অক্ষ y অক্ষ এঁকে ফেলো। মোটা দাগের উপর দিয়ে দাগ টানবে, মোটা দাগের উপর দিয়ে দাগ টানবে সব সময়। একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমার কাছে ছক কাগজের খাতাটা রয়েছে, হ্যাঁ, গ্রাফ পেপারটা রয়েছে, পরপর দুটি মোটা দাগের মধ্যে 10টা ঘর আছে। গোনা দেখো, 10টা ঘর আছে, পরপর দুটো মোটা দাগ, মানে 1 2 3 4 5, 1 2 3 4, 5 ঘরে একটা হালকা মোটা দাগ আছে। হ্যাঁ 5 ঘরে হালকা মোটা দাগ আছে। আর 10 ঘরে 6 7 8 9 10, 10 ঘরে ধরে মোটা দাগ আছে। জোর সংখ্যাগুলো বেশি মোটা দাগ আছে? হ্যাঁ বাঁদিকেও তাই, উপর দিকেও তাই। 5 ঘর ধরে হালকা দাগ আর 10 ঘর ধরে মোটা দাগ আছে। প্রথমে 6 0 6 0 বুঝলে কোথায় বসাবো? মূল বিন্দু থেকে x থেকে ধনাত্মক দিকে 6 ঘর ধরে এইরকম জায়গাটা হবে না? এটা 6,0 সমর্থন পাবো। হ্যাঁ স্যার তুই বল 0,4। 0,4 হুম, ওই তো স্যার ওপরে, মানে ওপরের দিকে। ক ঘর? এটা তো মূল বিন্দু। এটা মূল বিন্দু। হ্যাঁ ওই অক্ষ তার মানে মূল বিন্দুতে ভূ শূন্য, x অক্ষ ডান দিকে যাব না, বাঁ দিকে যাব যাব না। উপর দিকে 4 ঘর, 1 2 3 4। এখানে বললা পাকাবো 0,4। তারপরে বল 12 -4 আছে। মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 12 ঘর। 12 ঘর, এইটা 10 ঘর। একবার সরাসরি এখান থেকে চলে যাবে 10 ঘর। দুটো মোটা দাগের মধ্যে গ্যাপ 10 ঘর আছে। 10 ঘর যাওয়ার পরে কি করব? আরো 2 ঘর যাব, 11 12। 12 যাওয়ার পরে কি করব? y এর নিচের দিকে নাম ক ঘর? 4 ঘর। 1 2 3 4। সমর্থন আছে কার কার? আমার স্যার
বাকিরা সমর্থন করেন, এটাই হবে 12 মাইনাস 4। এরপরে কি বলা আছে, বিন্দুগুলি বসিয়ে সরল রেখাতে যোগ করো। এরকম লাইন টেনে দাও। এটা সরল রেখা হয়ে যাবে। আমার নিজিস তুই আমি নিয়ে নি। আমি দে কি রবারটা এটা তো বললো 5 এটা তো 10 ax plus by plus c সমান 0 সরল রেখার লেখচিত্র অঙ্কনের নিয়ম। এটাই আমাদের এই ক্লাস 9 এর মূল বিষয় আছে। এটা সরল রেখার লেখচিত্র আঁকতে হবে। নিয়মটা কি, প্রথমে 1 নম্বর কথা, প্রথমে সরল রেখার সমীকরণটি খাতায় তুলতে হবে। প্রথমে সমীকরণটি খাতায় তুলতে হবে। 2 নম্বর কাজ হবে y এর মান x এর সাপেক্ষে বের করতে হবে। সাপেক্ষে বের করতে হবে। মুখস্থ করো। প্রথমে সরল রেখার সমীকরণটি খাতায় তুলতে হবে, অর্থাৎ এর যদি গ্রাফ করতে হয় তাহলে প্রথমে ax plus by plus c সমান 0 খাতায় তুলব। y এর মান x এর সাপেক্ষে বের করতে, এইখান থেকে y এর মান x সাপেক্ষে কি করে লিখবো, প্লাস dy এটা গ্রাফ মাইনাস ax মাইনাস, এমনি খাতায় করে নে, গ্রাফ খাতায় না, এমনি খাতায় করো। আগে আগে ব্যাপারটা দেখে নে, পরে খাতায় তুলবি। ওখানে কি করলাম, মানে y টা বাঁ দিকে থাকবে, বাকি সবাইকে ডান দিকে নিয়ে যাব। তাহলে y সমান কত, মাইনাস ax মাইনাস c বাই b। তাহলে কি বেরোলো, y এর মান x এর সাপেক্ষে বেরোলো। দুটো নিয়ম হয়ে গেছে। 3 নম্বর, 12টি কুঠরি যুক্ত ছক টানতে হবে। ছক ঠিক আছে, টানতে হবে। তাকাবি, 12টি কুঠরি যুক্ত ছক, এইরকম একটা ছক বানাবো। 12খানা কুঠরি থাকবে। ডাক্তার কতগুলো খুপড়ি আছে, 12টা। 12টা খুপড়ি আছে না, উল্লম্ব ভাবে 5খানা লাইন, 1 2 3 4 5টা লাইন, আর অনুভূমিক ভাবে 4টা লাইন। এখানে লিখবো x, এখানে লিখবো y, আর এখানে লিখবো x, y। 12খানা খুপড়ি থাকবে। তাহলে আবার x y টা লিখতে হবে। আমাদের এসকে ম্যাপ শুধু আমাদের পক্ষটা দেখা। এখানে যেটা পড়াচ্ছি সেটা দেখার চেষ্টা করো, তারপর তুমি অন্য জায়গায় গিয়ে চিন্তা করো। 12টি কুঠরি যুক্ত ছক টানতে হবে, এরকম ছকটা দেখতে হবে। হলো, এবার এই লাইনটা হচ্ছে ভাইটাল। ছকটি ভরাট করার জন্য, ছকটি ভরাট করার জন্য, ছকটি ভরাট করার জন্য x এর মান 0 অথবা এমন পূর্ণ সংখ্যা ধরব যাতে করে y এর মান 0 বা, এখানে 0 বা পূর্ণ সংখ্যা হয়। যদিও 0 একটা পূর্ণ সংখ্যা,
এখানে শূন্য একটা পূর্ণ সংখ্যা, তবে আমরা শূন্যটা প্রথমে ধরবো। ছকটি ভরাট করার জন্য এক্স এর মান শূন্য অথবা এমন শূন্য অথবা এমন পূর্ণ সংখ্যা ধরবো যাতে করে ওয়াই এর মান শূন্য বা পূর্ণ সংখ্যা হয়। এখানে শূন্য কথাটাকে আমি অ্যাভয়েড করে দিচ্ছি, কারণ এক্স এর মান এইখানে হবে এক্স এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো, তার মধ্যে শূন্যটাও পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ে, ঠিক আছে? এই জন্য একটা ব্র্যাকেট করে দিলাম। তাহলে এক্স এর মান শূন্য, এক্স এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো, তার মধ্যে প্রথমে শূন্য কথা ভাববো, ওই শূন্যটা ওখানে লেখা থাকবে, যাতে করে ওয়াই এর মান কি হয়, ওয়াই এর মান পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ হলে হবে না। এই লাইনটা মুখস্থ করবো এখন। এরকম ভাবে ধরলে পরে এক্স এর মান ধরবো একটা, ব্যাপারটা ধরো মনে কর এক্স এর মান 6 ধরলাম, ওয়াই এর মান 0 হলো, তাহলে এখানে লিখবো 6,0। এক্স এর মান মনে কর 0 ধরলাম, ওয়াই এর মান 4 বেরোলো, এরকম অঙ্কতে আসবে, তখন এখানে কি লিখবো 0,4। এক্স এর মান এখানে 12 ধরলাম, ওয়াই এর মান -4 বেরোবে, এটা লিখবো 12,-4। এরকম ঘটনা ঘটবে, এক্স এর মান যদি 6 ধরি 0 হবে, আমি তোকে বোঝানোর জন্য বলছি, যদি 0 ধরি 4 বেরোবে, তাহলে এরকম ছকটা ভরাট হয়ে গেল। এবার এই যে বিন্দুগুলো আছে, এই যে 6, 0, 0, 4 আর 12 - 4, এবার 5 নম্বর কাজটা হচ্ছে ছক কাগজের ছক কাগজে না, প্রাপ্ত বিন্দু তিনটি, ছক কাগজে বসিয়ে, প্রাপ্ত বিন্দুটি ছক কাগজে বসিয়ে সরল রেখা দিয়ে যোগ করলে, প্রাপ্ত বিন্দু মানে এই যে এগুলো, এই বিন্দু তিনটি ছক কাগজে বসে সরল রেখা দিয়ে যোগ করলে প্রদত্ত সরল রেখাটির লেখচিত্র হবে, সরল রেখার লেখচিত্র হবে। এটা খাতায় তুলবো। ওটা তুলো। 4x + 6y = 24 সমীকরণের লেখচিত্র আঁকো। আমরা এই অঙ্কটা করার কৌশল কি বললাম, প্রথমে প্রদত্ত সমীকরণটি খাতায় লিখব, যে সমীকরণ লেখচিত্র আঁকো সেটা খাতায় লিখব। তারপর 2 নম্বর নিয়ম কি লিখেছিলাম, y এর মান x এর সাপেক্ষে বার করব, তাহলে 6y = 24 - 4x, তাহলে y = 24 - 4x / 6। y এর মান x এর সাপেক্ষে বের করলাম। কি করবে এগুলো তো বোঝানোর কিছু নেই, তুলনামূলক পদ্ধতি সমাধান করার মতো করেছিলাম। এবার একটা ছক তৈরি করব, যার মধ্যে 12খানা খুঁটি থাকবে। এখানে x, এখানে y, x, y। এবার কি বলেছিলাম, 12টা খুপড়ি যদি ছক করতে, সেটা হয়ে গেছে। এই ছকটি ভরাট করার জন্য x এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো, যাতে করে y এর মান
পূর্ণ সংখ্যা হয়। এই পূর্ণ সংখ্যার মধ্যে তোমার প্রথমে মাথায় কাজ করবে শূন্য। পূর্ণ সংখ্যার মধ্যে তোমার প্রথম মাথায় কাজ করবে কত? শূন্য। দেখো এখানটায় এক্স এর জায়গায় শূন্য বসালে কি হবে? এক্স এর জায়গায় শূন্য বসাবো এখানে, তাহলে ওয়াই সমান দেখো কত হবে? 24 মাইনাস 4 ইন্টু 0 বাই 6। 24 4 0 0 বাই 6। 24 থেকে 0 বাদ দিলে 24 বাই 6, কাটাকুটি করলে 4 হবে। 4 হবে না? হ্যাঁ। তাহলে এখানে কত লিখবো? x এর মান 0 ধরলে y এর মান 4। x যখন 0 y এর মান 4 হলো। হচ্ছে এবার x এর মানটা কত ধরবো? পরবর্তী মানটা কত? এই যে x এর মান 0 আছে, এর সঙ্গে এই ভাজকটাকে যোগ করব। এখানে ভাজক 6 আছে, এই 0 এর সঙ্গে 6 যোগ করলে 6, এখানে x এর মানটা 6 ধরবো। এই 6টা পেলে পরে এই x এর মানের সঙ্গে ভাজকটা যোগ করব। x এর মানের সঙ্গে ভাজকটাকে যোগ করলে 6, তাহলে 6 বসালে কত হয়? এখানে বসাবো। y সমান কত হবে? 6 বসালে 24 মাইনাস 4 ইন্টু 6 বাই 6। 24 মাইনাস 24 বাই 6। 24 থেকে 24 বাই 0, 0 বাই 6। 0 কে যাই দিয়ে ভাগ করব 0 হবে। তাহলে x এর মান যদি 6 ধরি, y এর মান কত হচ্ছে? 0। এই ঘড়ির টাইম ঠিক আছে? না, বন্ধ হয়ে x এর মান 6 ধরলে y এর মান 0 হলো। তাহলে প্রথম বিন্দুটা কত হলো? 0,4। পরেরটা কত হচ্ছে? 6,0। আরেকটা বিন্দু, এদিকে তাকা। এই যে x এর মান এবার 6 আছে, এই 6 এর সঙ্গে এই ভাজক 6 যোগ করব। 6 6 যোগ করলে কত? 12। এই x এর মানের সঙ্গে এই ভাজকটা যোগ করব। এটাই সবচেয়ে সহজ পথ, অন্য সংখ্যা ধরলে হবে না। এখানে তোরকে 3 ধরলে হবে না, 4 ধরলে হবে না। এই x এর মানের সঙ্গে ভাজকটা যোগ করব। কত হলো? 12। এবার 12 বসাও। এখানে x এ 12 বসালে কত হবে? তো y সমান 24 মাইনাস 4 ইন্টু 12 সেই 24ই আসছে ওখানে। বাই 6। y সমান কত? 24 মাইনাস 4 12 48 বাই 6। আজকে স্কুল ছুটি? ছুটি আজকে কিসের ছুটি? জানি না আমি কিসের ছুটি, স্কুল ছুটি জানি। 4 6 24 মাইনাস হবে -4। x এর মান 12 হলে y এর মান -4। 12 -4। দুটো সদৃশ্য সংখ্যা বিপরীত চিহ্ন থাকলে বড় থেকে ছোট চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ হবে, আর বড় চিহ্ন বসে তো। তাহলে আমরা এবার এই তিনটে বিন্দু ছক কাগজে বসাবো, সরল রেখা দিয়ে যোগ করব। তোমার যে গ্রাফ পেপার আছে, মোটা দাগের উপর দিয়ে দাগ টানবে। মোটা দাগের উপর দিয়ে দাগ। গ্রাফ পেপার নেই, ছেড়ে দাও, তোমার এটা অলরেডি করা হয়ে আছে। যাদের আছে তারা করো। x ও x ড্যাশ, y ও y ড্যাশ। তাহলে এবার বিন্দুগুলো বসো। প্রথমে কত? 0 6। 0 6 মানে ভুজের মান 0। মূল বিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকে যাবে না, ঋণাত্মক দিকে যাবে না, উপরের দিকে 4 ঘর। 1 2 3 4, এখানে গোল্লা পাকাবো। এটা কত? 0,4। তারপরে 6,0 6, আর ধনাত্মক দিকে 6 ঘর যাবো। 1 2 3 4 5 6, গিয়ে এখানে গোল্লা পাকাবো। 6,0। তারপরে 12 ঘর গিয়ে 4 ঘর নিচে রাখবো। x অক্ষ ধনাত্মক দিকে 12 ঘর যাবো, এখানে 6 ঘর, 7 8 9 10 11 12 গিয়ে 1 2 3 4, 4 ঘর নামবো। 12, -4। এই তিনটা বিন্দু ছক কাগজে বসানো হয়ে গেল। বসে এরকম সরল রেখা দিয়ে যোগ করে দেবো। তাহলে কি করে করলাম?
প্রথমে যে সমীকরণের গ্রাফটা করতে হবে সেটা খাতায় লিখবো। লিখেছি ওয়াই এর মান এক্স এর সাপেক্ষে বের করেছি। করার পরে এই ছকটা টানবো, ছকটা ভরাট করব। ছকটা ভরাট করার নিয়মটা কি বললাম, এক্স এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো যাতে করে ওয়াই এর মান পূর্ণ সংখ্যা, এই কথাগুলো সব মুখস্থ থাকবে পরের দিন। এক্স এর মান এমন পূর্ণ সংখ্যা ধরবো যাতে করে ওয়াই এর মান পূর্ণ সংখ্যা হয়। এর মধ্যে পূর্ণ সংখ্যা কার কথা সবার প্রথমে কার কথা মনে পড়বে? সবার প্রথমে শূন্যর কথা মনে পড়বে। তাহলে প্রথমে শূন্য বসাবো, এইখানটায় এই জায়গাটার মধ্যে বসাবো। এক্স এর মান শূন্য বসে দেবো, ওয়াই এর মান কত, এইভাবে যারা চোখে দেখে পারবে তাদের এরকম করতে হবে না। এখানে আমরা দেখো এক্স যদি শূন্য বসাই, 4 0 0, 24 থেকে শূন্য বাদ দিলে শূন্য, 24 কে 6 দিয়ে কাটলে 4, সেই 4। পরের এক্স এর মানটা কত, এই যে এক্স এর মান শূন্য হলো তার সঙ্গে ভাজকটা যোগ করব। 6 হলো, এখানে 6 বসাবো, 4 6 24, 24 থেকে 24 বাদ দিলে শূন্য, শূন্যকে 6 দিয়ে ভাগ করলে শূন্য, এই শূন্য। পরের এক্স এর মানটা কত করবো, এই 6 এর সঙ্গে এই 6 যোগ করব, এই এক্স এর মানের সঙ্গে এই ভাজকটা যোগ করব। হলো এরকম 3টে বিন্দু পেয়ে যাব, ছক কাগজে বসাবো, সরল রেখা দিয়ে যোগ করব, উত্তর ফিনিশ।